সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, এনএস একাডেমির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করতেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বৃত্ত। আমরা বৃত্ত থেকে আলোচনা করব। তো বৃত্তের আমরা আসলে সৃজনশীলগুলো নিয়ে মূলত আলোচনা করব। যারা মোটামুটি বইটা বা সূত্রগুলো সম্পর্কে অবগত আছে, সৃজনশীলগুলো সলভ করতে পারছে না, তাদের জন্য আমাদের ক্লাসটা। আমরা খুব স্পিডে যাব এবং আমাদের খুব দ্রুত গতিতে আমরা সমাধান করব, কারণ আমরা ধরে নিতেছি যে যারা বৃত্তের মেন বইটা করেছো এইচএসসি, তাদের জন্য আমরা সৃজনশীলগুলো সলভ করব। তো বৃত্তের আমরা সমীকরণ যদি আমরা দেখি, যে প্রথমত মূল বিন্দুগামী, অর্থাৎ যদি কখনো বৃত্তের কেন্দ্র এইচ এবং কে দেওয়া থাকে, তাহলে সেই বৃত্তের সমীকরণ এবং ব্যাসার্ধটা আর দেওয়া থাকে, এটা কেন্দ্র এটা ব্যাসার্ধ, তাহলে x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। এটা বৃত্তের একটা সমীকরণ ছিল যদি আমরা কেন্দ্র আর ব্যাসার্ধ জানতে পারি। এরপরে আমরা এটা থেকে হিসাব নিকেশ করে আমরা দেখেছিলাম যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটাকে আমরা বৃত্তের সাধারণ সমীকরণ বলে থাকি। একটু সবার উদ্দেশ্যে বলে রাখি, যখনই বলে কোনো একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো, তখনই আমরা মনে করি বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটা আমরা বসিয়ে দেব। কিছু শর্ত দেয়া থাকবে, সেই শর্তের আলোকে gfc এর মান বের করে gfc এর জায়গায় বসিয়ে দিলে বৃত্তের সমীকরণটা হয়ে যাবে। বৃত্তের সমীকরণের কিছু বৈশিষ্ট্য বলে দিই। x স্কয়ার এবং y স্কয়ারের সহগ অলওয়েজ সমান হবে, এবং x স্কয়ার এবং y স্কয়ার সম্বলিত পদ থাকতে হবে, তাহলে সেটা বৃত্তের সমীকরণ হবে। এবং xy কোনো পদে একসাথে xy থাকবে না। এবং বৃত্তের এখান থেকে এই বৃত্তটার কেন্দ্র আমরা বলতে পারি যে -g এবং -a, আর এটার ব্যাসার্ধ r সমান √g² + f² - c। আমি ধরে নিচ্ছি যে তোমরা বৃত্তের অধ্যায়টা পড়েছো, এমন তো অবস্থায় আমি করাচ্ছি, এজন্য আমি এগুলো কোনো ব্যাখ্যা দিতেছি না। তারপরে আমরা আরো কিছু কথা বলি। একটা বৃত্ত যদি এরকম x অক্ষকে স্পর্শ করে, এরকম ভাবে x অক্ষকে স্পর্শ করে, ধরলাম বৃত্তটা এখান থেকে এখানে x এর মান গেল 3 একক, y এর মান উপরে উঠলো 2 একক, তাহলে এই কেন্দ্রের স্থানাঙ্কটা হবে 3, 2। এখন সবার উদ্দেশ্য কথা হচ্ছে এই বৃত্তটার ব্যাসার্ধ কত। যদি কোনো বৃত্ত x অক্ষকে স্পর্শ করে, তাহলে সেই বৃত্তের ব্যাসার্ধ হবে কেন্দ্রের y এর মান। আপনারা একটু খেয়াল করে দেখেন, কেন্দ্রের y এর মান 2, এর মানে উপরের দিকে 2 একক উঠেছে, যেহেতু x অক্ষকে স্পর্শ করেছে। একইভাবে একটা বৃত্ত যদি y অক্ষকে স্পর্শ করে, একটু খেয়াল করেন, এভাবে যদি y অক্ষকে স্পর্শ করে, তাহলে ধরলাম এখানে x এর মান হচ্ছে 2 একক এবং উপরের দিকে y এর মান হচ্ছে 3 একক। তাহলে একটু খেয়াল করে দেখেন, এখান থেকে এখানে 2 একক হলে এখান থেকে এখানেও কিন্তু 2 এককই হবে। তাহলে এই কেন্দ্রের স্থানাঙ্কটা 2, 3। তাহলে আমরা কোনো বৃত্ত যদি y অক্ষকে স্পর্শ করে, তাহলে কেন্দ্রের x এর মানটা দেখতেছি ওই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে। তাহলে মোটামুটি এই কথাগুলো একটু আমি মনে করে রেখেছি। এরপরে আমরা কোনো একটা বৃত্ত যদি এইভাবে x অক্ষ থেকে কিছু অংশ কেটে নেয়, এই অংশটা ধরলাম কেটে নিল, এই কাটা এই খণ্ডিত অংশটার মান হচ্ছে 2√g² - c। আচ্ছা, যদি বৃত্তটা x অক্ষ থেকে না কেটে y অক্ষ থেকে কাটে, যে এরকম y অক্ষ থেকে কিছু অংশ কাটে, তাহলে এই খণ্ডিত অংশটার মান হচ্ছে 2√f² - c। বাট আপনি একটু চিন্তা করেন, যদি কোনো অংশ থেকে কাটলো না, শুধু এভাবে স্পর্শ করে গেল, x অক্ষকে এভাবে স্পর্শ করে গেল, y অক্ষকে এভাবে স্পর্শ করে গেল, যদি এটা হুবহু বৃত্ত হয়নি, দেখেন, তাহলে একটা বিষয় বুঝেন, এখানে খণ্ডিত অংশের মান এটা। তাহলে এখানে কি কোনো খণ্ডিত অংশ আছে? না, এখানে কোনো খণ্ডিত অংশ নেই। এর মানে হচ্ছে এটা ইকুয়াল টু 0 চিন্তা করে ফেলেন আপনি। 2√g² - c ইকুয়াল টু 0। 2 চলে গেল, শূন্যের নিচে বাদ, রুট চলে গেল, তার মানে g² - c ইকুয়াল টু 0। এর অর্থ হচ্ছে g² ইকুয়াল টু c। তার মানে একইভাবে এটা হবে f² ইকুয়াল টু c। মোটামুটি ভাবে আমরা অল্প কিছু তথ্য দেখছি, এবার আমরা প্রমাণ করা শুরু করি আমাদের জ্যামিতিগুলো, অর্থাৎ বৃত্তের যে বোর্ড কোশ্চেনগুলো আছে, আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করব। বোর্ড কোশ্চেনগুলো সলভ করতে হলে সবাইকে আগে বলে দিচ্ছি, আপনারা একটু বই নিয়ে বসেন, মেন বইটা যাতে আপনাদের সামনে থাকে, কারণ আমি প্রশ্নগুলো লিখবো না, আমি বলবো কোন বোর্ডে কোন কোশ্চেনটা। আমরা প্রথমে যে কোশ্চেনটা সলভ করব, এটা হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 2019, ঢাকা বোর্ড 2019। আমরা ঢাকা বোর্ড 2019 এর কোশ্চেনটা সলভ করব। দেখেন ঢাকা বোর্ড 2019 এ কি বলছে, যে g of xy, ক নাম্বার কোশ্চেন, ঢাকা বোর্ড 2019, ঢাকা বোর্ড 2019। হ্যাঁ,
ঢাকা বোর্ড 2019 কি বলছে দেখেন, যে ক নম্বর কোশ্চেনটা হচ্ছে এরকম যে g of xy ইকুয়াল টু 0 বৃত্তটি x অক্ষ হতে যে পরিমাণ অংশ ছেদ করে, আমরা কিন্তু আগে বলে দিয়েছিলাম যে x অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ হচ্ছে 2√g² - c। তাহলে এই বৃত্তের সমীকরণটা কি দেওয়া আছে সেটা একটু লিখে ফেলি। g of xy বলতে দেওয়া আছে আমাদের x² + y² + 6x - 6y - 31 = 0, এটা দেওয়া আছে। একটু খেয়াল করেন, আমরা এই বৃত্তটাকে যদি ওই বৃত্তের সাধারণ সমীকরণ এরকম x² + y² + 2gx + 2fy + c আকারে সাজাই তাহলে কেমন হবে? x² + y² + 2gx + 2fy + c = 0। অর্থাৎ মাইনাস থাকলে মাইনাসটা আমি f এর সাথে নিয়েছি, c এর সাথে মাইনাস নিয়েছি, কিন্তু মাঝখানে প্লাস রাখছি। তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে g এর মান হচ্ছে 3 আর f এর মান হচ্ছে -3 আর c এর মান হচ্ছে -31। আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে কেন্দ্র কিন্তু -g -f শুধু g নয়, তার মানে এই বৃত্তের কেন্দ্রটা কিন্তু আমরা পাচ্ছি -g -f, অর্থাৎ g এর সামনে একটা মাইনাস ব্যবহার করলে এখানে হবে -3, f এর সামনে একটা মাইনাস ব্যবহার করলে শুধুই 3। এখন আমাদেরকে জানতে চাচ্ছে x অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ। তাহলে আমরা বলে দিতে পারি যে x অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ, এবার বলি যে x অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ, x অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ 2√g² আর 2√g² - c। তার মানে আমরা দেখতেছি 2√g এর মান কত এখানে 3² - c, c এর মান হচ্ছে আবার -31। তার মানে এখানে 2√9 + 31, তার মানে আলটিমেটলি আমাদের রেজাল্টটা দাঁড়াচ্ছে 2√40। 40 কে আমরা কত লিখতে পারি? 4 × 10। তার মানে 4 × যদি 10 লিখি, 4 রুট থেকে বের হয়ে আসবে 2, তাহলে 2 2 4, 4√10, 4√10। তার মানে এটা ছিল আমাদের ক নম্বর কোশ্চেনের অ্যানসার। আমরা একটু খ নম্বর কোশ্চেনে চলে যাই। সবাই বই খাতা নিয়ে বসতে হবে, স্ক্রিনশট লাগলে কেউ নিয়ে নেন। হ্যাঁ, এবার খ নম্বর কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। আমি প্রতিটা কোশ্চেনের সাথে একটু সূত্রগুলো যেখানেটা সেখানে যে কোনটা কি সূত্র ব্যবহার হচ্ছে সেটা একটু বলে দিব। ক্লাসটা অনেক বড় হবে, একটা ক্লাস হতে পারে, দুইটা ক্লাস হতে পারে, সবকটা কোশ্চেন আমরা সলভ করে দিব। খ নম্বর কোশ্চেন, ঢাকা বোর্ড 2019 এর খ নম্বর কোশ্চেন কি বলছে যে দেখাও যে f of xy = 0, g of xy = 0 বৃত্তদ্বয় পরস্পর বহিঃস্থভাবে স্পর্শ করে। তাহলে একটু বহিঃস্থভাবে স্পর্শ করার শর্তটা একটা আপনাদেরকে বলে নিই। ধরুন এই একটা বৃত্ত আবার এই একটা বৃত্ত, এই দুটো বৃত্ত পরস্পর বহিঃস্থভাবে স্পর্শ করে, এটা আমাকে দেখাইতে হবে। তাহলে একটু খেয়াল করেন, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্রটা a, এই বৃত্তের কেন্দ্রটা b আমি ধরে নিলাম। আচ্ছা, এইটার ব্যাসার্ধটা কোনোভাবে আমি পেয়ে গেলাম, মনে করেন 3, আবার এটার ব্যাসার্ধটা কোনোভাবে আমি পেয়ে গেলাম 3, বৃত্তের সমীকরণ থেকে বের করে নিব। আচ্ছা, আমি a b এর দূরত্ব নির্ণয় করব। এই ব্যাসার্ধটা যদি r1 হয় আর এই ব্যাসার্ধটা যদি r2 হয়, এই a b এর দূরত্ব যদি r1 + r2 এর সমান হয় তাহলে বৃত্তদ্বয় বহিঃস্থভাবে স্পর্শ করবে। আর যদি বিষয়টা এমন হতো যে a b এর দূরত্ব বড় ব্যাসার্ধটা থেকে ছোট ব্যাসার্ধটা বিয়োগ করলে সমান হয় তাহলে অন্তঃস্থভাবে স্পর্শ করবে। সেটার চিত্রটা হচ্ছে এরকম যে এই একটা বৃত্ত আবার তার ভিতরে আরো একটা বৃত্ত, এরকম। যেমন বড় বৃত্তের কেন্দ্রটা হচ্ছে a এখানে, ছোট বৃত্তের কেন্দ্রটা হচ্ছে b এখানে, এই। তার মানে হচ্ছে এখান থেকে এখানে ধরেন এটার মান হচ্ছে 3, এখান থেকে এখানে এটার মান হচ্ছে 2। আমি যদি a b এর দূরত্ব 1 পাই, a b এর দূরত্ব যদি 1 পাই আর r1 এর মান যদি 3 হয়, r2 এর মান যদি 2 হয়, তাহলে আমি এখানেও 1 পাই। তার মানে হচ্ছে যদি কেন্দ্রদের দূরত্ব ব্যাসার্ধদের যোগফলের সমান হয় তাহলে দুটো বৃত্ত বহিঃস্থভাবে স্পর্শ করবে। কেন্দ্রদের দূরত্ব যদি ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফলের সমান হয় তাহলে অন্তঃস্থভাবে স্পর্শ করবে। এরপরে আমরা একটু খেয়াল করি, আমরা কোশ্চেনটা সলভ করার চেষ্টা করি। কি দেওয়া আছে যে g of xy, হ্যাঁ আমরা দুটো সমীকরণ একটু লিখে ফেলি। আমাদের f of xy = 0 দেওয়া আছে, এটা = 0 দেওয়া আছে, এর মানে হচ্ছে f of xy x² + y² - 10x + 6y +
25 ইকুয়াল টু 0। একটা কথা বলে দিই, আমরা কিন্তু একটু আগে এটাকে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2z প্লাস 2y প্লাস c ইকুয়াল টু 0 এই আকারে সাজিয়ে কেন্দ্র ব্যাসার্ধ বের করেছিলাম। আমরা আরো সহজে বের করতে পারি। এই x এর সহগটাকে -2 দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটাই কেন্দ্রের x এর মান, এই y এর সহগটাকে -2 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটাই কেন্দ্রের y এর মান। তার মানে -10 কে যদি -2 দ্বারা ভাগ করি পাচ্ছি 5, -10 কে যদি 6 কে যদি -2 দ্বারা ভাগ করি পাচ্ছি -3। তার মানে এই বৃত্তের কেন্দ্র আমরা বলতে পারি কেন্দ্র হচ্ছে 5, -3। এবার হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ বের করার সূত্র হচ্ছে এরকম √g² + f² - c। আচ্ছা, এখন এটা কিন্তু -g এর মান, এটা কিন্তু -f এর মান। তাহলে ব্যাসার্ধ r সমান বা r1 সমান √ এই বৃত্তের কেন্দ্রটাকে যদি আমি a ধরি অসুবিধা নেই। আচ্ছা, তার মানে হচ্ছে r1 ইকুয়াল টু আমরা কি বলতে পারি যে g² f² c²। দেখেন এটা কিন্তু -g এর মান, এটা কিন্তু -f এর মান। তো আমি যদি শুধু এইভাবে স্কয়ার দেই, এখানে মাইনাস থাকলেও, যদি মাইনাস থাকেও, অন্য ক্ষেত্রে থাকুক না থাকুক, যদি মাইনাস ধরে থাকে তাহলে এটার উপরে কিন্তু স্কয়ার করলে কিন্তু মাইনাসটা আর নাই। এজন্য আমি ব্র্যাকেটও দিব না, মাইনাসও দিব না, সরাসরি মানগুলো লিখে ফেলবো। g² + f² - c। c এর মান এখানে হচ্ছে 25। তাহলে একটা বিষয় খেয়াল করলে এখানে 5 5 25, 25 থেকে 25 গেলে থাকে 3a², তার মানে শুধুই 3। এবার দ্বিতীয় বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধটা একটু আইডেন্টিফাই করি। দ্বিতীয় বৃত্তটা হচ্ছে g of xy। এটা সমীকরণটা কি দেওয়া আছে? সমীকরণটা x² + y² + 6x - 6y - 31। আচ্ছা, এটা ইকুয়াল টু 0 ছিল, এটা ইকুয়াল টু 0 লিখি। তাহলে এটা সমান করে আমি লিখি যে x² + y² + 6x - 6y - 31 ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে এইটার কেন্দ্রটা কত হতে পারে? এটার কেন্দ্রটা উপরে লিখি, হয়তো দেখা যাবে না নিচ থেকে। আচ্ছা, এই বৃত্তের কেন্দ্রটা আমি যদি -2 দ্বারা ভাগ করি তাহলে কেন্দ্র পাচ্ছি, এটার কেন্দ্রটাকে যদি আমি b ধরে নিই তাহলে -2 দ্বারা ভাগ করলে পাচ্ছি -3। যদি আমি এটাকে -2 দ্বারা ভাগ করতেছি তাহলে হবে +3। এটা হচ্ছে কেন্দ্র। তাহলে ব্যাসার্ধ আমি একটু আগে বলেছিলাম ব্যাসার্ধ নির্ণয় করার জন্য প্লাস মাইনাস যাই থাকুক gf এর মান, যেহেতু তার উপরে স্কয়ার আছে আমি সরাসরি স্কয়ার দেব, প্লাস মাইনাস নিয়ে কাটাকাটি করব না। তাহলে এটা -g এর মান, আমার এই মাইনাসও দরকার নেই প্লাসও দরকার নেই, শুধু মানগুলো নিয়ে আসবো। g² + f² - c। c এর মান কত এখানে? এই সমীকরণে -31। ওকে, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? আমরা এখান থেকে পাচ্ছি √3 3 9 9 প্লাস মাইনাস মাইনাসে প্লাস 31। তার মানে এখানে 49 পাচ্ছি। অর্থাৎ আমরা এটাকে যদি r2 দ্বারা চিহ্নিত করি তাহলে r2 এর মান পাচ্ছি 7। এবার আমরা কি করতে হবে? বহিঃস্থ বা স্পর্শ করার শর্ত কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব। কেন্দ্র একটা b আর একটা কেন্দ্র ছিল আমাদের a, তাহলে a আর b এর দূরত্ব নিয়ে করি। ab = x2 - x1 হোল স্কয়ার, মানে হচ্ছে 5 - -3 হোল স্কয়ার প্লাস x2 - x1 হোল স্কয়ার y2 - y1 হোল স্কয়ার। এটা হচ্ছে এরকম যে -3 হোল স্কয়ার। ওকে, তার মানে a মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে 5 3 8 8 স্কয়ার প্লাস এখানেও -3 এখানেও -3 -6 স্কয়ার, মাইনাসটা প্লাস হয়ে গেছে শুধু 6 স্কয়ার। তার মানে হচ্ছে এখানে √100 = 10। আমরা এটা দেখতেছি যে ab সমান পাচ্ছি 10। এর মানে হচ্ছে আবার r1 + r2 এই দুইটার মান একটা 7 প্লাস আরেকটা হচ্ছে 3, এটার মানও 10। তার মানে এখন আমরা বাংলা কথাটা লিখে দিব, যেহেতু কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধের যোগফলের সমান, যেহেতু কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধের যোগফলের সমান, সেহেতু বৃত্তদের পরস্পর বহিঃস্থভাবে স্পর্শ করে। আমরা সবাই গ নম্বর কোশ্চেনটা দেখি এবার। তাহলে এটা আমরা মুছে ফেলি। গ নম্বর কোশ্চেনটা একটু বোঝার আছে, সেটা হচ্ছে এরকম যে f of x
f of x y equal to 0, তার মানে f of x y equal to 0, এই কথাটা দেখে এটা থেকে কেন্দ্র আর ব্যাসার্ধটা একটু আইডেন্টিফাই করে নেই। f of x মানে x square plus y square minus 10x plus 6y plus 25 equal to 0 এই অবস্থায় থাকে। এখন এটার কেন্দ্র এবং ব্যাসার্ধটা আইডেন্টিফাই করে নেই। কেন্দ্র হচ্ছে এটা আমরা আগে জেনেছিলাম যে কেন্দ্র হচ্ছে এটা 5 এবং -3, আর ব্যাসার্ধটা এটার ব্যাসার্ধটা হচ্ছে যে √g² + f² - c, যেটা আমরা একটু আগে খ নম্বরে করেছিলাম। তো খ নম্বরে সেখানে আমরা ব্যাসার্ধ পেয়েছিলাম 3, হ্যাঁ খ নম্বরে ব্যাসার্ধ পেয়েছিলাম 3। আচ্ছা, এবারে একটা বিষয় খেয়াল করেন, এই বৃত্তটা ধরলাম আমি এইরকম, যে যদি একটু একে দেখাই, আঁকা লাগবে না, এরকম গ্রাফ মানে একেবারে সঠিক মাপে আঁকার দরকার নেই, আমি বোঝার জন্য বলতেছি। ধরেন এই একটা বৃত্ত আছে, এই বৃত্তের কেন্দ্র এটা, যে কেন্দ্রটাকে আমি 5 এবং -3 বললাম। এখান দিয়ে একটা রেখা দেওয়া আছে, রেখার সমীকরণটা হচ্ছে 3x - 4y + 5 = 0। এখন আমাকে বলছে এই বৃত্তের দুটো স্পর্শক আঁকতে হবে, দুটো স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে, যে স্পর্শকগুলো এই রেখার উপরে লম্ব। তার মানে আমি এই একটা স্পর্শক আঁকলাম যেটা এই রেখার উপরে লম্ব, এই একটা স্পর্শক আঁকলাম যেটা এই রেখার উপরে লম্ব। এই স্পর্শক রেখা দুটোর সমীকরণ নির্ণয় করতে হবে আমার। তাহলে একটু মনে করে দিই, সরলরেখা আমরা করেছিলাম যে এই রেখার উপরে কিন্তু স্পর্শক রেখাগুলো লম্ব হবে। তাহলে এই রেখার লম্ব রেখাটা আমি নির্ণয় করব। তাহলে আমি এখানে লিখে দেই প্রদত্ত রেখাটা দেওয়া আছে 3x - 4y + 5 = 0। ওকে, এটা হচ্ছে প্রদত্ত রেখা। আচ্ছা, এই প্রদত্ত রেখাটার লম্ব রেখাটা কেমন হবে? আমরা বলেছিলাম সরলরেখায় যে x এর সব y এর গায়ে, y এর সব x এর গায়ে বাড়তি একটা মাইনাস আছে, সেই মাইনাসটা আমরা y এর সাথে দেই প্লাস k, তার মানে এটা লম্ব রেখাটা লিখে ফেলি। এটা লম্ব রেখাটা হচ্ছে যে 4x 3y + k, এখানে আগে একটা মাইনাস আছে, আরো একটা মাইনাস আছে, এই জায়গাটা প্লাস হয়ে যাবে = 0। ওকে, আচ্ছা, এটা ছিল লম্ব রেখা। এখন বিষয়টা একটু খেয়াল করি, আমার কিন্তু এটার মধ্যে লম্ব রেখার মধ্যে একটা k আছে, এখন k এর মানটা খুঁজে বের করতে পারলেই আমার অঙ্কটা শেষ। এখন একটা বিষয় খেয়াল করি, আমরা সরলরেখা শিখেছিলাম একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব কিভাবে নির্ণয় করে। দেখেন, এই যদি একটা 2 3 বিন্দু থাকে আর এখানে যদি একটা রেখা থাকে, যে মনে করলাম রেখাটা 5x + 6y + 4 = 0, তাহলে এই লম্ব দূরত্ব, এই দূরত্বটুকু নির্ণয় কিভাবে করে? এই দূরত্বটা নির্ণয় করার সূত্র হচ্ছে উপরে পুরো রেখাটা 5 ইনটু, তবে x এর জায়গায় বসবে 2 প্লাস 6 ইনটু y এর জায়গায় বসবে 3 প্লাস 4, একটা মডুলাস দিতে হবে যাতে কোনো নেগেটিভ মান থাকে সেটা পজিটিভ হয়ে যায়, নিচে √x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার। এটা আমরা সরলরেখা শিখেছিলাম। তার মানে একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব কিভাবে নির্ণয় করি সেই বিষয়টা আপনার মাথায় থাকতে হবে। তাহলে আমি যদি এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্বটা নির্ণয় করি, এই লম্ব দূরত্বটা নির্ণয় করি, আর সেই লম্ব দূরত্বটাই কি ব্যাসার্ধ? খেয়াল করেন তো, এই লম্ব দূরত্বটাই কিন্তু এই ব্যাসার্ধ, এই 3। তার মানে আমি এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব নির্ণয় করব, অর্থাৎ এই লম্ব রেখা সেই লম্ব দূরত্ব = ব্যাসার্ধ 3 বসাই দেব। তাহলে আমরা কি লিখতে পারি এখন, যে 5, -3 বিন্দু হতে লম্ব রেখার দূরত্ব লম্ব রেখার দূরত্ব 5, -3 বিন্দু হতে লম্ব রেখার দূরত্বটা কিভাবে আমরা বলেছিলাম যে আমরা এই x এর জায়গায় 5 বসাবো, y এর জায়গায় -3 বসাবো, তারপরে 4 * 5 + 3 * -3 + k, একটা মডুলাস থাকবে √x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার। x এর সহগ ছিল কত? 4, y এর সহগ ছিল কত? 3। আমরা বলেছিলাম এই লম্ব দূরত্বটাই কিন্তু আমার ব্যাসার্ধের সমান, এই লম্ব দূরত্বটাই কিন্তু ব্যাসার্ধের সমান বলতে ব্যাসার্ধটাই, তার মানে এইটা = 3 বসাতে পারি। এই অংশটা বুঝে ফেলি। আচ্ছা, এরপরে আমরা কি করতে পারি, উপরে হচ্ছে উপরে থাকতেছে 20 + -9 + k
মডুলাস থাকবে এখানে 4 4 16 3 3 আর 9 মানে 25 রুটের মধ্যে থেকে 25 বের করলে কত হবে 5 5 এর পাশে গেলে 15 আমরা মডুলাস উঠিয়ে দিলে একটা চলক যেহেতু আছে এখানে চলক বা যেটা ফিক্সড কোনো ভ্যালু নাই এইজন্য মডুলাস উঠিয়ে দিলে ওই পাশে প্লাস মাইনাস দিতে হবে এখানে থাকে 11 প্লাস k ইকুয়াল টু প্লাস মাইনাস 15 তার মানে আমরা পাচ্ছি কত k ইকুয়াল টু প্লাস মাইনাস 15 মাইনাস 11 তার মানে পাচ্ছি k ইকুয়াল টু আমরা এখানে দুইটা মান প্লাস মান গ্রহণ করলে পাচ্ছি 4 আর মাইনাস মান গ্রহণ করলে পাচ্ছি মাইনাস 26 আমরা এই দুটো মান যদি ওই জায়গাতে বসাই দিই তাহলে অঙ্কটা কমপ্লিট তাহলে আমরা এখন দেখতে পারি স্পর্শকের সমীকরণ এখানে কিন্তু লম্ব রেখা বলতে হবে যখন k এর মান আমি পেয়ে যাব তখন সেটাকে স্পর্শকের সমীকরণ বলতে পারবো তার মানে স্পর্শকের সমীকরণ অর্থাৎ 4x 3y k k মানে 4 ইকুয়াল টু 0 আরেকটা হচ্ছে 4x 3y 26 ইকুয়াল টু 0 এই দুটো দিনাজপুর বোর্ড 2019 এ আমাদের কি দেওয়া আছে সব বই নিয়ে বসতে হবে বলেছিলাম তো দৃশ্যকল্প 1 এ বলছে যে 6√2 বাহু বিশিষ্ট বর্গের একটি শীর্ষ মূল বিন্দুতে অবস্থিত এবং এর বিপরীত পার্শ্বে y অক্ষের উপরে অবস্থিত বিপরীত শীর্ষটা y অক্ষের উপরে অবস্থিত যদি একটু চিত্র এঁকে রাখি অঙ্কটা না হলে পরেই করলাম যদি একটু চিত্র আঁকি চিত্রটা হচ্ছে এই রকম যে একটা শীর্ষ মূল বিন্দুতে একটা বর্গ আছে যে বর্গটার প্রতিটা বাহু হচ্ছে 6√2 তো এই বাহুটার এই বর্গের একটা শীর্ষ মূল বিন্দুতে আর একটা শীর্ষ y অক্ষের উপরে অবস্থিত মানে এই y অক্ষের যে কোনো জায়গায় অবস্থিত তার মানে বর্গটা যদি এমন হতে পারে আমরা যদি বর্গ আকার রাখতে চাই এরকম হতে পারে হয়তো একটু এদিক সেদিক হতে পারে এরকম হবে বর্গ আকারটা তার মানে এই বিন্দুর স্থানাঙ্ক 0 0 আর এই বাহু প্রতিটা বাহু হচ্ছে 6√2 আচ্ছা এখন এটা কিন্তু বলে না যে y অক্ষের ধনাত্মক দিকই আছে বিষয়টা যদি ঋণাত্মক দিকও থাকে তাহলে বিষয়টা নিচের দিকও হতে পারে এরকম এটাও হতে পারে 6√2 দুইটা চিত্র আসলে একই হাতে আছে বড় ছোট হতেই পারে তার মানে দুই দিকই হতে পারে এই ঘটনাটা এখন ক নম্বর কোশ্চেন হচ্ছে উদ্দীপক 1 এ দৃশ্যকল্প 1 এ বর্ণিত বর্গের কর্ণকে ব্যাস ধরে এখানে কর্ণটাকে ব্যাস ধরে এই কর্ণটাকে ব্যাস ধরে আচ্ছা আমরা মনে হয় ক্লাস 8 এ শিখছিলাম যে বর্গের কর্ণের দৈর্ঘ্য √2 গুণ বাহু তাহলে আমরা এই লাইন থেকে যদি বিষয়টা এরকম করি যে √2 গুণ বাহু হচ্ছে 6√2 তার মানে বিষয়টা আমরা পেয়ে যাচ্ছি কত 6 গুণ √2 স্কয়ার তার মানে হচ্ছে শুধু 2 তার মানে 12 তার মানে আমরা বলতে পারি যে এই কর্ণটা হচ্ছে 12 একক উপরে তার মানে 12 একক যদি হয় পুরোটা তাহলে এই জায়গার স্থানাঙ্কটা হচ্ছে y এর মান 12 গুণ 0 ঠিক একই ভাবে এই জায়গায়ও নিচের দিকে আসলে কিন্তু যেহেতু এটা নেগেটিভ দিক তাহলে এখানে হবে -12,0 এখন আমরা কি বলছে যে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বৃত্তটা আছে এই বৃত্তের সমীকরণটা দৃশ্যকল্পে 1 এ বর্ণিত বর্গের কর্ণকে ব্যাস ধরে আচ্ছা কর্ণকে যদি ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে বলছে আমাকে তাহলে আমরা এইটুকু এই যে কথাটুকু লিখছি এইটুকু দিয়ে শুরু করবেন যে বর্গের কর্ণের দৈর্ঘ্য √2 গুণ বাহু তার মানে বর্গের কর্ণটা হচ্ছে 12 যেহেতু এখান থেকে এখানে 12 থেকে এই বিন্দু স্থানাঙ্কতে এই বিন্দু স্থানাঙ্কতে এর পরের অংশটুকু আমি করছি যদি এটা বাঁকাভাবে লিখছি দেখেন তার মানে আমরা এই জায়গায় y এর মান পাচ্ছি +12 এখানে পাচ্ছি -12 তার মানে আলটিমেটলি আমরা বলতে পারি y ইকুয়াল টু মানে এখানে +-12 পাচ্ছি আচ্ছা তার মানে দুটো শীর্ষ আছে শীর্ষদ্বয়ের স্থানাঙ্ক তাই না একটা শীর্ষ মূল বিন্দুতে বলছে অপর শীর্ষ y অক্ষের উপরে ধনাত্মক দিক না নেগেটিভ ঋণাত্মক দিক সেটা বলে না তাহলে আমরা বলি অপর শীর্ষের স্থানাঙ্ক দুই জায়গাতেই x এর মান 0 x এর মান এখানে x আগে হবে 0, -12 পরে হবে y এরটা
আর এখানেও হবে 0 আগে, আমরা ভুল করে দিয়েছিলাম, এখানে হবে 12। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 0, প্লাস মাইনাস 12। ওকে, অপরিশেষের স্থানাঙ্ক। তাহলে এবার বৃত্তের সমীকরণটা আমরা নির্ণয় করতে হবে। তো আমরা মনে হয় জানি যে বৃত্তের ব্যাস যদি দেওয়া থাকে, এরকম যদি একটা বৃত্ত দেওয়া থাকে, সূত্রটা বলে দিচ্ছি সবাইকে। ধরলাম এই বিন্দুর স্থানাঙ্কটা x1 y1 আর এই বিন্দুর স্থানাঙ্কটা x2 এবং y2। তাহলে এই বৃত্তের সমীকরণটা নির্ণয়ের সূত্রটা কি? যদি ব্যাসের দুটো প্রান্ত বিন্দু দেওয়া থাকে তাহলে y মাইনাস y1 ইনটু y মাইনাস y2 প্লাস x মাইনাস x1 ইনটু x মাইনাস x2। এটাই হচ্ছে সূত্র। তাহলে আমি উপরের চিত্রটা মুছে দেই, চিত্রটা মুছে দিয়ে এটাই লিখি, চিত্রটা মুছে দিয়ে আমি যদি লিখি নির্ণয় বৃত্তের সমীকরণ, যে নির্ণয় বৃত্তের সমীকরণ হ্যাঁ, নির্ণয় বৃত্তের সমীকরণ আপনারা সাজিয়ে লিখবেন, আমি একটু বাঁকা করে লিখছি। তাহলে একটু খেয়াল করুন, y মাইনাস y1। আচ্ছা, তাহলে y1 বলতে আমরা কি বুঝি? এই প্রান্তের একটা শীর্ষ 0, তাহলে সেটাতে আমরা 0 বসাই। আবার y মাইনাস y2 বলতে বুঝি আরেকটা শীর্ষ, যেখানে আমরা প্লাস মাইনাস 12 দেখতে পাচ্ছি, তাহলে আমরা তার পরিবর্তে প্লাস মাইনাস 12 বসাই। প্লাস x মাইনাস x1, এই জায়গায় x এর মান 0, তার মানে x মাইনাস 0। আবার x মাইনাস x2 অপর শীর্ষ যেটার মান 0 ইকুয়াল টু 0। তার মানে বৃত্তের সমীকরণটা কি দাঁড়াচ্ছে? বৃত্তের সমীকরণটা দাঁড়াচ্ছে x মাইনাস 0 দুটো x গুণ করলে x স্কয়ার, এই y গুণ করলে y স্কয়ার। তাহলে আমরা y স্কয়ার, আবার এই y কে এটাকে গুণ করলে প্লাস মাইনাস 12y প্লাস x স্কয়ার ইকুয়াল টু 0। এটা কি সাজিয়ে লিখি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস মাইনাস 12y ইকুয়াল টু 0। এটাই হচ্ছে বৃত্তের সমীকরণ। ওকে বলে দেওয়া আছে যে y এর মান 2, আবার বলে দেওয়া আছে y এর মান 10, আবার বলে দেওয়া আছে x এর মান 0, এরকম বলে দেওয়া আছে। এখন এই তিনটা রেখা দ্বারা কি দৃশ্যকল্প 2, মানে এগুলো দৃশ্যকল্প 2 বর্ণিত রেখা ত্রয়কে স্পর্শকারী বৃত্তের সমীকরণ। এই তিনটা রেখাকে স্পর্শ করে এরকম বৃত্তের সমীকরণ লাগবে আমার। তাহলে আমরা বিষয়টাকে যদি একটু গ্রাফের মাধ্যমে বা একটু আইডিয়া দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে x প্রাইম, এটা হচ্ছে y, এটা হচ্ছে y প্রাইম। আচ্ছা, প্রথম রেখাটা হচ্ছে y ইকুয়াল টু 2, তার মানে কি y ইকুয়াল টু 2 এইটা, এই রেখাটা হচ্ছে y ইকুয়াল টু 2। আরেকটা রেখা হচ্ছে y ইকুয়াল টু 10, ধরলাম এইটা হচ্ছে y ইকুয়াল টু 10। আর আরেকটা x ইকুয়াল টু 0 বলতে কিন্তু এটাই, x ইকুয়াল টু 0 বলতে কিন্তু আমরা এই রেখাটাকে বুঝছি। এখন আমাদের বলছে এমন বৃত্ত আঁকতে হবে যেগুলো এই তিনটা রেখাকে স্পর্শ করে। এই তিনটা রেখাকে যদি দেখাই, এই একটা রেখা, এই একটা রেখা, এই একটা রেখা, এই তিনটা রেখাকে স্পর্শ করতে হবে। এই রেখাটা এই পাশে মানে এই পাশে, এই পাশে মানে এই পাশে, এই রেখাগুলোকে। তার মানে এরকম বলে না যে ধনাত্মক দিক হবে, তার মানে ঋণাত্মক দিকেও হতে পারে। আচ্ছা, তাহলে বিষয়টাকে কি করা যায়? এখানে একটা বৃত্ত হবে যে বৃত্তটা এই তিনটা রেখাকে স্পর্শ করবে, এরকম। আবার ঠিক একই ভাবে এখানেও একটা বৃত্ত হবে যে বৃত্তটা এই তিনটা রেখাকে স্পর্শ করবে। ওকে, এরকম দুটো বৃত্ত নির্ণয় করতে হবে আমাদের। আচ্ছা, একটা বিষয় খেয়াল করেন তো, এই জায়গার ডিসটেন্সটা কত? এই এতটুকু ডিসটেন্সটা কত? এইটুকু পর্যন্ত y এর মান 2 আর এইটুকু পর্যন্ত y এর মান 10, তার মানে এই জায়গার মধ্যবর্তী ডিসটেন্সটা 8। এই জায়গায় বৃত্ত স্পর্শ করছে, এই জায়গায় বৃত্ত স্পর্শ করছে, তার মানে যে মাঝামাঝি বৃত্তের কেন্দ্রটা আছে, তার মানে বৃত্তের কেন্দ্রে আমরা বলতে পারি যে বৃত্তের কেন্দ্রটা কিন্তু মাঝামাঝি। তো মাঝামাঝি যদি থাকে, এখান থেকে 4 একক উপরে আছে, এইটুকু বুঝতে কি অসুবিধা আছে? খেয়াল করো, এখান থেকে 4 একক উপরে আছে। আচ্ছা, এখান থেকে যদি 4 একক উপরে থাকে, তাহলে মূল অক্ষরেখা থেকে কিন্তু 6 একক উপরে হবে। মূল অক্ষরেখা থেকে 6 একক উপরে হবে। এখান থেকে যদি 4 একক হয়, তাহলে এই ব্যাসার্ধ, এটাই কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই দিকও কিন্তু এই দিক কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, তার মানে এই দিক কিন্তু 4 একক দূরে থাকবে। বুঝতে হবে কিন্তু বিষয়টা কিন্তু বুঝবার জিনিস। আবারও বুঝতে দিতেছি, আমি আরেকবার বলতেছি এই কথাটা আরেকবার মনে করে দিতেছি যে
এই রেখাটা হচ্ছে y এর মান 2 মানে 2 একক উপরে আছে, আর এই রেখাটা হচ্ছে 10 একক উপরে আছে। এই দুটো রেখার মাঝখানে যেহেতু বৃত্তটা, তাহলে এই দুটো রেখার মাঝখানে কতটুকু ডিসটেন্স আছে y এর মানে? y এর মানে ডিসটেন্স 8 একক, 10 আর 2 মাঝখানে 8 একক ডিসটেন্স আছে। যেহেতু বৃত্তটা এই রেখাকে স্পর্শ করছে, এই রেখাকে স্পর্শ করছে, দুইটা রেখা ঠিক মাঝখানে কিন্তু বৃত্তের কেন্দ্র হবে। তো মাঝখানে বৃত্তের কেন্দ্র হলে এখান থেকে যতটুকু যাবে এখান থেকে ততটুকু, তার মানে এখান থেকে 4 একক উপরেও 4 একক, তার মানে এখান থেকে 4 একক উপরে বৃত্তের কেন্দ্র, এখান থেকে 4 একক করে এই দিকেও কিন্তু 4 একক, কারণ এই দিকেও বৃত্ত স্পর্শ করছে, এই দিকেও বৃত্ত স্পর্শ করছে। তার মানে এখান থেকে 4 একক হওয়া মানে এই বৃত্তের কেন্দ্রের ভুজ 4, এটা আমি পেয়ে গেলাম। এবার কোটি কত, মানে y এর মান কত খেয়াল করেন। y এর মান বের করার জন্য আমি যদি বলি যে এখান থেকে 2 একক দূরে, এর মানে হচ্ছে মূল অক্ষরেখা থেকে 6 একক দূরে, কারণ এখান থেকে 4 একক, আবার এখান থেকে অক্ষরেখাটা আরো 2 একক, তাহলে মোট 6 একক, তাহলে এই কেন্দ্রটা 4 6। এইটুকু কি আপনারা ক্লিয়ার হয়েছে কিনা দেখেন, এইটুকু মোটামুটি ক্লিয়ার হলে আমাদের মোটামুটি সমীকরণটা খুব সহজ হয়ে যাবে। যদি আমি কিভাবে বাংলা লিখে করবেন সেই কথাটুকু আমি দেখাই দেব, কিভাবে বাংলা লিখে করবেন সেটা আমি দেখাই দেব। মোটামুটি চিত্রটা থেকে আমাদের এই বিষয়গুলো শিওর হতে হবে। এবার খেয়াল করেন কিভাবে আপনারা লিখবেন, যে এগুলো তো আপনি একেবারে মুখে বলে দিয়েছেন, কিন্তু পরীক্ষার খাতাতে আমাদের উপস্থাপন করতে হবে। তাহলে পরীক্ষার খাতায় কিভাবে উপস্থাপন করবেন সেই বিষয়টা দেখেন। আমরা লিখব এরকম, লিখব y equal to কত দেওয়া আছে 2, আর দেওয়া আছে y equal to 10। আচ্ছা, তাহলে আমরা লিখব সুতরাং বৃত্তের ব্যাসার্ধ, আচ্ছা এত 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 রেখা দ্বয়কে স্পর্শ করে, তাই তো? এত এত রেখা দ্বয়কে যেহেতু স্পর্শ করে, রেখা দ্বয়কে স্পর্শ করে, এত এত রেখা দ্বয়কে যেহেতু বৃত্ত স্পর্শ করে, সুতরাং বৃত্তের ব্যাসার্ধ, সুতরাং বৃত্তের ব্যাসার্ধটা আমরা বলতে পারি যে 10 - 2 / 2 = 4। আর বৃত্তের কেন্দ্রের কোটে, কেন্দ্রের কোটে, কোটি মানে এই ব্যাসার্ধ এখান থেকে 4 একক আর 2 একক এর সাথে যোগ হবে, 4 + 2 মানে 6। আচ্ছা, এই বৃত্তটা আমরা প্রথমে বলে আসছিলাম x অক্ষকে স্পর্শ করলে কেমন হয়, কেন্দ্রের y এর মান বৃত্তের ব্যাসার্ধ হয়। আচ্ছা, আবার এখানে এটা x y অক্ষকে স্পর্শ করছে, তাহলে y অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের x এর মান হবে এটার ব্যাসার্ধ। আচ্ছা, তাহলে আমরা যেহেতু ব্যাসার্ধটা ফিক্সড করে ফেলতেছি, তাহলে ওই ব্যাসার্ধটাই কেন্দ্রের x এর মান, কারণ ব্যাসার্ধটা 4 একক পেয়ে গেছি। আবার বলতেছি, যদি বুঝে না ধরে চিত্রটা আবার আঁকতেছি, এই যদি একটা বৃত্ত হয়, এই হচ্ছে বৃত্তের কেন্দ্র, ধরলাম এই কেন্দ্রটা হচ্ছে 4 6, x অক্ষকে স্পর্শ y অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের y x এর মানটাই ব্যাসার্ধ। এখন যদি x এর মানটা দেওয়া না থাকে, ব্যাসার্ধটা দেওয়া থাকে, তাহলে এই ব্যাসার্ধটাই আবার কেন্দ্রের x এর মান। না বুঝলে এই জায়গাটা বারবার দেখো, তাহলে আশা করি বুঝবে। আচ্ছা, তো আমরা সেই কথাটাও লিখে দিতে পারি, বৃত্তটি কি করছে, বৃত্তটি x = 0 বা y অক্ষকে স্পর্শ করে, স্পর্শ করে। যেহেতু বৃত্তটি x = 0 বা y অক্ষকে স্পর্শ করে, সেহেতু আমরা বলতে পারি সুতরাং কেন্দ্রের ভুজ হয় ব্যাসার্ধের সমান। সুতরাং কেন্দ্রের ভুজ, সুতরাং কেন্দ্রের ভুজ ব্যাসার্ধের সমান, সুতরাং কেন্দ্রের ভুজ ব্যাসার্ধের সমান। ওকে, আচ্ছা, কেন্দ্রের ভুজ যদি ব্যাসার্ধের সমান হয়, তাহলে কেন্দ্রের ভুজটা কত? তাহলে কেন্দ্রের ভুজ আমরা কত পাচ্ছি, এই জায়গায় পাচ্ছি 4, এই দিকে আসলে কিন্তু ব্যাসার্ধ +4, কিন্তু এই জায়গাটা নেগেটিভ দিক, তখন কেন্দ্রের স্থানাঙ্কটা নেগেটিভ হবে, এই জন্য +-4, কারণ এই দিকে হতে পারে এই দিকে হতে পারে বৃত্তটা। এখন বলে দেয় যে ধনাত্মক দিকই হবে, তাহলে নির্ণয় বৃত্তের সমীকরণ, নির্ণয় বৃত্তের সমীকরণ, নির্ণয় বৃত্তের সমীকরণটা কত? নির্ণয় বৃত্তের সমীকরণ হচ্ছে x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার, অর্থাৎ h আর k কেন্দ্র
আর যদি ব্যাসার্ধ থাকে তাহলে বৃত্তের সমীকরণ x - x হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। এটা আমরা নবম দশম শ্রেণীতে পড়েছি। তাহলে আমরা কেন্দ্রের স্থানাঙ্ক পাইছি এই যে +-4 x +-4 কেন্দ্রের ভুজ। আচ্ছা, এবং কেন্দ্রের কোটি তো y, আমরা তো বলেই দিলাম এই যে কেন্দ্রের কোটি y। আচ্ছা, তাহলে বাকি একটু লিখে দিই। তাহলে কেন্দ্রটা একটু ফিক্স করে লিখে দিই। কেন্দ্রটা হচ্ছে যে +-4, 6 আর ব্যাসার্ধ তো 4 আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে x - x হোল স্কয়ার প্লাস y - k মানে y এর মান কেন্দ্রের হোল স্কয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কয়ার মানে 4 স্কয়ার। মানে হিসাব করলে আমরা যেটা হয় সেটাই হচ্ছে বৃত্তের সমীকরণ। মানে হচ্ছে x স্কয়ার প্লাস এখানে পাচ্ছি 2, এখানে হিসাবটা হচ্ছে 2ab, তাহলে 2ab হচ্ছে 8x প্লাস 16 প্লাস y স্কয়ার মাইনাস 12y প্লাস 36 ইকুয়াল টু 16। দেখেন এই পাশে প্লাস 16, এই পাশে প্লাস 16, প্লাস 16 প্লাস 16 12, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস মাইনাস 8x মাইনাস 12y প্লাস 36 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে নিম্নলিখিত সমীকরণ। আমরা এই ভিডিওর সাথে আরো একটা ভিডিও অ্যাড করে দেই, কারণ আমাদের ভিডিওগুলো একটু বড় হবে, একটু সময় নিয়ে দেখতে হবে। এখানে 3টা ভিডিও করে তারপর বাকি কোশ্চেনগুলোকে আরেকটা ভিডিও করব। আর একটু বলে দিই, আমরা এই ভিডিওতে যেই টপিকসগুলো বুঝিয়েছি নেক্সট বোর্ড কোশ্চেন এই টপিকগুলো আসলে আমরা বলে দিব যে আগের ভিডিওতে আছে। তো আমরা এরপরে করব এখন কুমিল্লা বোর্ড 2019 এর একটা চিত্র দেওয়া আছে। খ নম্বর কোশ্চেনে বলেছে AC ও AB এর অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ নির্ণয় করো। এটা যদিও সরল রেখার অধ্যায়ের অঙ্ক। আমরা জানি যে দুটো সরল রেখা, এই একটা রেখা, এই একটা রেখা, এই রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডিত করে এরকম একটা রেখার সমীকরণ নির্ণয় করো, আবার এই কোণের সমদ্বিখণ্ডিত করে এরকম রেখার সমীকরণ নির্ণয় করো। এটা যদি সরল রেখার চ্যাপ্টারের অঙ্ক, আমরা সরল রেখার চ্যাপ্টারই করব। আমি সেখানে এর বর্ণনা দিয়েছি কিভাবে করতে হয়, এটা আমি এখানে বলবো না। আমি এখানে বৃত্তের যে অংশটুকু আছে সেইটুকু চলে যাই। এটা গ নম্বর কোশ্চেনে বৃত্তের অংশটা আছে কি বলছে, 4-5 বিন্দু হতে ABC ত্রিভুজ ABC এর পরিবৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। আপনার তো আগে পরিবৃত্তের সমীকরণ থাকতে হবে, তারপর যেন পরিবৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করবেন। আগে পরিবৃত্তের সমীকরণ থাকতে হবে। এবং পরিবৃত্তের সমীকরণ কি, মনে করেন এরকম একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজটার এই তিনটা শীর্ষ দিয়ে একটা বৃত্ত যায়, এরকম বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। ত্রিভুজের তিনটা শীর্ষ দিয়ে একটা বৃত্ত যায় এরকম। তো আমি মনে করি এই টাইপের কোশ্চেন আসলে মনে করি বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2x প্লাস 2y প্লাস c ইকুয়াল টু 0, বৃত্তের সাধারণ সমীকরণ। সেই সমীকরণের মধ্যে b বিন্দুটা একবার বসিয়ে দিব, x এর জায়গায় -2, y এর জায়গায় 0, একবার a বিন্দুটা বসিয়ে দিব, একবার c বিন্দুটা বসিয়ে দিব। gfc বিশিষ্ট তিনটা সমীকরণ পাবো। যোগ বিয়োগ করে gfc এর মান বের করে যদি ওই মূল সমীকরণে বসিয়ে দিতে পারি, আমার সমীকরণটা কমপ্লিট। তারপরে স্পর্শকের দৈর্ঘ্য আমরা বের করব। তাহলে আমাদের স্পর্শকের দৈর্ঘ্যটা হচ্ছে পরে, আগে আমরা বৃত্তের বৃত্তের যে সমীকরণ সেই পরিবৃত্তের সেই সমীকরণটা নির্ণয় করি সাধারণত কুমিল্লা বোর্ড 2019। তো আসেন আমরা একটু করা শুরু করি। তাহলে আমরা দেখি, মনে করি বৃত্তের সমীকরণ, মনে করি বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। মনে করি বৃত্তের সমীকরণ এইটা। তাহলে এই বৃত্তটা কোন কোন বিন্দু দিয়ে যায়, এই বিন্দুগুলো দিয়ে যায়। তাহলে এই বিন্দুগুলো এই বৃত্তকে সিদ্ধ করবে, বৃত্তের মধ্যে বসাতে পারবো। আমরা সরল রেখাও শিখেছি, একটা রেখার উপরে যদি কোনো বিন্দু থাকে তাহলে সেই বিন্দুটা ওই রেখাকে সিদ্ধ করে। সিদ্ধ করার মানে হচ্ছে ওই রেখার মধ্যে ওই বিন্দুর x এর মানটাও বসানো যাবে, y এর মানটাও বসানো যাবে, তাতে বাম পক্ষ ডান পক্ষের মানে কোনো পরিবর্তন হবে না। তা আমি যদি এখান থেকে এই বিন্দুটা বসাই, যে এই বিন্দুটা যেহেতু রেখাটি তিনটা বিন্দুর কথা একসাথে বলে দেই, এত এত আর সি বিন্দুটা -2 বিন্দুগামী, যেহেতু এত এত বিন্দুগামী তাহলে আমরা এই বিন্দুগুলো একটা একটা করে বসাই। অতএব আমরা যদি এটার মধ্যে এরকম বসাই 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 2g ইনটু 2 প্লাস 2f ইনটু 1 প্লাস c ইকুয়াল টু 0, তাহলে এই হিসাবটা করলে আমি এটা
চূড়ান্ত হিসাব নিকেশ করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমরা হিসাব করে 2 2 4 আর 1 5 আর এখানে পাচ্ছি 4g + 2a + c + 5 = 0 থাকবে একটা সমীকরণের 1 নং দিয়ে দিলাম। এবার আসেন আরেকটা বিন্দু বসাই, আরেকটা বিন্দু ধরেন -2 0 বসাই এর মধ্যে, তাহলে -2 স্কয়ার + g স্কয়ার + 2g * -2 + y এর মান 0 বসাইলে এটা বাতিল + c = 0। তার মানে এখানে থাকতেছে -4g + c এটা প্লাস হয়ে গেছে +4 = 0। এটা দিলাম 2 নং সমীকরণ। আবার ধরলাম c দুটো বসাই, c দুটো বসাইলে আবার আমরা কি পাচ্ছি, আবার c দুটো যদি বসাই তাহলে -2 স্কয়ার + -2 স্কয়ার + 2g * -2 + 2f * -2 + c = 0। তাহলে এখানে 2 গুণ 4 2 গুণ 4 মানে +4 4 আছে, তার মানে 8 আছে। এখানে -4g - 4f + c + 8 = 0, এটা হচ্ছে 3 নং। এবার আপনার মস্তিষ্ক দিয়ে আপনি জিএফসি এর মানগুলো খুঁজে বের করতে হবে এই 1 2 3 তিনটা সমীকরণের মধ্যে যোগ বিয়োগ করে। আচ্ছা, তাহলে যোগ বিয়োগ করে তিনটা সমীকরণের মধ্যে কিভাবে মান বের করতে পারি একটু আইডিয়া করা যাক। আচ্ছা, আমি যদি এই 2 নং এর সাথে 3 নং যোগ করি, খেয়াল করেন, বা 2 নং থেকে 3 নং বিয়োগ করি তাহলে জি এর পার্টগুলো বাদ হয়ে যায়। 2 নং থেকে 3 নং বিয়োগ করলে জি এর পার্টগুলো বাদ হয়ে যায়, বা 3 নং থেকে আমি যদি দেখি 3 নং বিয়োগ 2 নং ইমপ্লাইজ দেয় এইটা থেকে এটা বিয়োগ দিতেছি, তাহলে এই বিয়োগটা প্লাস হয়ে যাবে 4g বাদ। এই 4f থেকে এখানে কোনো f নেই, তাহলে -4f থাকবে। c থেকে c বাদ গেলে মানে c থেকে c বিয়োগ করলে কিন্তু 0। আবার 8 থেকে 4 গেলে এখানে কিন্তু থাকে 0 4 = 0। তার মানে -4f = -4, তার মানে f = আমরা পাচ্ছি 1। এবার চিন্তা করেন কিভাবে অল্প কিছু মান বের করা যায়। এটার মধ্যে যদি এটার পর f নাই, তাহলে আমরা এটার সাথে যদি আবার এইটাকে যোগ করি, খেয়াল করেন এটার সাথে যদি এইটাকে যোগ করি তাহলে আমরা কি পাচ্ছি একটু দেখি, g দুটো বাদ হয়ে যাবে, তাহলে আমরা f আর c বিশিষ্ট সমীকরণ পাবো। তাহলে এটা যেহেতু 4g মাইনাস এ এখানে 4f প্লাস এ আছে, তাহলে আমি যদি বলি 1 নং প্লাস 2 নং ইমপ্লাইজ দ্যাট 4g মাইনাস এ 4g প্লাস এ, তার মানে বাদ। তারপরে এখানে থাকে 2f টা আগে লিখি প্লাস এই একটা c আর এই একটা c মানে হচ্ছে 2c, এটা 4f। আর এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 4, তার মানে হচ্ছে 9 = 0। তার মানে এখানে f এর মান 1 আগে থেকেই জানি, তাহলে 2 * 1 + 2c + 9 = 0। তার মানে এখানে 2c = -11, তার মানে c = -11/2। এরপরের অংশটা যদি আমরা দেখতে চাই, আমরা f এর মান পাইলাম, c এর মান পাইলাম, এবার আমরা g এর মান পাইলাম। তাহলে এই জায়গায় যদি আমি বসাই দিই c এর মান, তাহলে g এর মান পেয়ে যাই। তাহলে আমি যদি বলি 3 নং ইমপ্লাইজ দ্যাট -4g প্লাস আর c এর মানটা হচ্ছে -11/2 প্লাস 4 = 0। তাহলে এই সম্পর্কটা পাশে নিয়ে নেব, -4g এখানে আমি -11 এটা ওই পাশে গেলে +11/2 -4, তাহলে -4g লসাগু করলে 11 - 8 -4g 3/2, তার মানে হচ্ছে g এই মাইনাসটা পাশে আসবে 3/-8। CFC এর মান আমাদের এগুলো পাওয়া গেল। তাহলে এই মানগুলো যদি এই সমীকরণে বসাই দেই তাহলে আমাদের সমীকরণটা হয়ে গেল। তাহলে আমি এই অংশটা মুছে এখানে নির্ণায়কের সমীকরণটা লিখি। আমি এই অংশটা মুছে আমি এখন লিখতেছি যে নির্ণায়কের সমীকরণ, এটা হচ্ছে সব অংশটা পরে। আচ্ছা, তাহলে নির্ণায়কের সমীকরণ তাহলে সমীকরণটা কি x² + y² + 2z, g এর মান কি -3/8 পেয়ে গেছি। তাহলে -3/8 2gx + 2fy, f এর মান কিন্তু 1 পেয়ে গেছি, তাহলে 2f * y + c, c এর মান কিন্তু -11/2 পেয়েছি, -11/2 2gf + c = 0। তার মানে এখানে আমাদের কি আছে আমরা একটু খেয়াল করি, যে x² + y² প্লাস মাইনাসে মাইনাস, তার মানে হচ্ছে 2 কাটলে 3/4 x
আর এখানে 2y মাইনাস 11 ভাগ 2 ইকুয়াল টু 0 থাকবে এটা। তাহলে মোটামুটি সবার উদ্দেশ্যে বলতেছি এই টাইপের কোশ্চেন কিন্তু আমি আর করব না কোশ্চেনের মধ্যে। আমি বলে দিব যে ওইটার মতো কুমিল্লা বোর্ড 19-এর মতো যদি কোনো বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলে এবং সেটা 3টা বিন্দু দিয়ে যায়, আমি বিন্দুগুলো আইডেন্টিফাই করে দিব, প্রশ্ন দেখে দেখে বলে দেব, তোমরা ওইটার আলোকে করতে হবে। তাহলে তুমি এইভাবে বিন্দুগুলো বসে তোমার মাথায় যেভাবে ধরে যোগ করে সঠিক পদ্ধতিতে জিএফসি এর মান নিয়ে আসবা, সেই মানগুলো বসাতে বৃত্তের সমীকরণ শেষ। এইটুকুই মানে 4 মার্কস আসে, কিন্তু এটার মধ্যে একটু বাড়তি কোশ্চেন চাইছে, এই জন্য আমি এই অংশটা মুছে বাকি অংশটা একটু বলে দিচ্ছি। আচ্ছা, এই কোশ্চেনটা আমি একটু বলে দিই। যদি এমন কোনো বৃত্তের সমীকরণ থাকে x² + y² + 2gx + 2fy + c = 0, এরকম যদি কোনো বৃত্তের সমীকরণ থাকে, তাহলে এই বৃত্তের সমীকরণের ধরলাম x1 এবং y1 বিন্দুতে স্পর্শকের দৈর্ঘ্য কি? স্পর্শকের দৈর্ঘ্য এত স্পর্শকের দৈর্ঘ্য। এই স্পর্শকের দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করে? রুট ওভার এই x এর জায়গায় x1 বসায় দিবেন, অর্থাৎ এখানে যে বিন্দু থাকবে x এর মানটা বসিয়ে দিবেন, y এর জায়গায় y এর মানটা বসিয়ে দিবেন, তাহলে y1 প্লাস 2g x এর জায়গায় x এর মানটা বসিয়ে দিবেন, 2f(y1) প্লাস c, এরকম যা হয় তাই। তাহলে আমরা এটাই এখানে অ্যাপ্লাই করি যে 5-4 বিন্দু হতে 5-4 বিন্দু হতে স্পর্শকের দৈর্ঘ্য, 5-4 বিন্দু হতে স্পর্শকের দৈর্ঘ্য, 5 বিন্দুতে স্পর্শকের দৈর্ঘ্য। তাহলে স্পর্শকের দৈর্ঘ্য আগে রুট দিতে হবে, x এর জায়গায় 5 y এর জায়গায় 4 মাইনাস 3 ভাগ 4 ইনটু x এর জায়গায় 5 প্লাস 2y y এর জায়গায় 4, এটা গুণ চিহ্ন, ইনটু এখানে মাইনাস 11 ভাগ 2, এই হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য। এবার আমরা একটু হিসাবটা করে নিতে হবে। তাহলে এই অংশটুকু মুছে ফেলে, এটা সূত্র ছিল, হিসাবটা করে দিতে হবে আমাদের। স্পর্শকের দৈর্ঘ্য রুট ওভার এখানে হচ্ছে 25, এখানে হচ্ছে 16 মাইনাস 15 ভাগ 4 প্লাস a মাইনাস 11 ভাগ 2, 11 ভাগ 2। তাহলে এখানে আমরা যে সংখ্যাগুলো আছে 25, 16 এবং 8, এই তিনটা সংখ্যা যদি আমরা যোগ করে ফেলি, আমরা যোগ না যদি লসাগু করে দিই একসাথে, পরে যোগ করলাম, তাহলে 4-25 100, 4-16 64 মাইনাস 15 4 32 মাইনাস 11 2 22। তাহলে হিসাব নিকাশ করলে আমরা যেটা পাচ্ছি রুট ওভার নিচে পাচ্ছি 4, উপরে পাচ্ছি সবগুলো যোগ বিয়োগ করার পরে আমরা পাচ্ছি 159। তাহলে বিষয়টা এই রুট কিন্তু 4 এর উপরে আছে, তাহলে নিচে হবে 2, নিচের থেকে রুট সরিয়ে দিলে উপরে 1 5 9। এই ছিল আমাদের এই কোশ্চেনটা। আমরা পরবর্তী ভিডিওতে আমরা দেব কুমিল্লা বোর্ডে কিন্তু আরো একটা কোশ্চেন আছে, ওই কোশ্চেনটা সহ আমরা নেক্সট আরো কিছু ভিডিও দেব, মানে সিচুয়েশন কোশ্চেন সলভ করব। এবং পরবর্তী মনে হয় যে একটা ভিডিওতে অনেকগুলো কোশ্চেনই সলভ করা সম্ভব হবে, কারণ এখানে কিছু আলোচনা তো হয়ে গেছে, এগুলো তার করব না, এই টাইপের কোশ্চেন আসে।